ঠিক ডানে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আলমগীর হোসেন দেওয়ান। তিনি তৎকালীন বিডিআরের ভারপ্রাপ্ত অধিনায়ক 7 রাইফেল ব্যাটালিয়নের। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমিনুল ইসলামকে, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আজকের আলোচনায়। এবং আমাদের বিরতির পর আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মাফরুহ সাত্তার। আমরা সরাসরি শুরুটা করতে চাই দেওয়ান আলমগীর হোসেন আপনার কাছ থেকেই। আমি একটু জানতে চাই যে বিডিআরের ওই দিনের যে ঘটনাটি দরবার ছিল এবং সেই দরবারের ঘটনায় আমরা যতটুকু দেখেছি সেখান থেকে একজন শুধুমাত্র সেনা কর্মকর্তাকে আমরা দেখেছিলাম, যে কামরুজ্জামান, তিনি ওই ঘটনাকে স্বচক্ষে দেখেছেন, সেখানকে সারভাইভ করেছেন এবং তিনি যে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসছেন। আমি যদি ভুল না করি আপনিও ওই দিন দরবারে যাওয়ার কথা ছিল এবং আপনি পিলখানার ভেতরেই ছিলেন এবং একটু জানতে চাই, দরবার হলেই ছিলেন। একটু জানতে চাই আপনি কিভাবে মানে মৃত্যুর হাত থেকে সেখানে বেঁচে ফিরলেন সেই গল্পটি, এবং আপনি তখন কোথায় ছিলেন, ঘটনাটির শুরুটা কেমন ছিল? ধন্যবাদ ভাই। আমি অ্যাকচুয়ালি বেঁচে যাওয়াটা এটা একটা মিরাকল। আমি ওই দিন আমি মনে করি যে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, আবার শুনলাম দরবার পিছিয়ে গিয়েছে 1 ঘন্টা। তো এইটাও একটা কারণ, আমি যাব না বলে একটা স্থির করেছিলাম। পরে আমার রানার এসে বলল, স্যার চলেন, একটা পুরস্কার পাবেন। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম পুরস্কার নেওয়ার জন্য। আমি অপারেশনাল আসপেক্টে সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছিলাম। তো এই পুরস্কারটা নেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি ওই দরবারে আসি। জি। তো ওই দিন আমি সকালে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, আমার ডায়রিয়া হয়ে যায়। তা আমি যাব না বলে স্থির করেছি। পরে আবার রানার আসলো, আমি অনেক কষ্টে রেডি হয়ে গেলাম। তখন দরবার হওয়ার আর 2-1 মিনিট বাকি আছে। আমি কেয়ারলেসভাবে দরবার হলে ঢুকি এবং যেখানে আমরা এর আগে প্র্যাকটিস করেছি যে পুরস্কার যেভাবে নিবে, 12 জন পুরস্কারের জন্য অফিসার জেসু ছিলেন। তো যেই সিটগুলিতে যারা পুরস্কার নেবে তারা বসছিল, ওইগুলি ফিল আপ হয়ে গেছে এবং আমার চেয়ারটা সরিয়ে ফেলছে ওখান থেকে, যেহেতু দরবারের। তো আমি আবার ওই কেয়ারলেসভাবে ঢুকে এমন একটা জায়গায় বসলাম যেখানে এক্সিট যে দরজাটা ছিল কাছাকাছি। জি। আমার পাশে আরেকজন ছিলেন কর্নেল সালাম স্যার, উনি মেডিকেল কোরের, উনিও সারভাইভ করেছেন। আমরা একসাথে বসছিলাম। কতজন আপনারা বেঁচে ফিরেছেন ওইখান থেকে? দরবার হল থেকে তো আমরা 5-6 জন বেঁচে গিয়েছি। 5-6 জন। তো যেটা বলছি, অফিসাররা বিভিন্ন জায়গায় ছিল আর কি। আপনার একটু দেরি হয়েছিল মনে হয় যেতে, বা আমার এই যে যেতে দেরি হওয়ার কারণে আমি বসলাম যে যেখানে বসার কথা ছিল সেখানে সব মারা গেছে। বাট আমি আমার সিট না পেয়ে আমি ওই যে এক্সিট ডোরের পাশাপাশি কাছাকাছি আমি বসলাম। তো যখন সবাই উঠে গিয়েছে তাদের ধাক্কাতে আমি দরজার পাশে যেয়ে পড়েছি এবং ওখান থেকে আমি দরজার পাশে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং সব দেখে ফোন টোন কথাবার্তা বলেছিলাম। যখন দরবারটা শুরু হলো, ডিজি মহোদয় আসলেন, ডিজি মহোদয়কে দরবার হ্যান্ডওভার করা হলো। তখন উনি দরবার শুরু করলেন, ওনার স্পিচটা উনি শুরু করলেন এবং প্রায় 15 মিনিট বা এরকম হবে উনি কন্টিনিউ বলতে একসময় উনি যখন অপারেশন ডাল ভাতের ব্যাপারে উনি এরকম বলতেছিলেন যে এই ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে কিছু গুঞ্জন শোনা গিয়েছে, বাট আমি একটা হিসাব দিচ্ছি আপনাদেরকে। উনি বললেন যে এত কোটি টাকা আমাদের সেভ হয়েছে, এটা আমরা একটা কল্যাণ ফান্ড করেছি, আমরা সৈনিকদের কল্যাণে কাজ। ওই সময় আপনার একজন সৈনিক, এটা আমরা বলি যে এফএসএমও, ফিল্ড মার্শাল, যে ইয়াটা ড্রেস, যুদ্ধের যে ড্রেস এবং তার ব্যানট অন ছিল, সে এসে ডিজি মহোদয়ের বুক বরাবর আপনার অস্ত্রটা ধরেছে এবং পাশেই কিন্তু ডিডিজি বসা ছিলেন। উনি এই অস্ত্র ধরে দাঁড়িয়ে আছেন, যে এটা আমরা বলি যে চ্যালেঞ্জিং পদ্ধতিতে আর কি। তো প্রায় 20-30 সেকেন্ড চলে গেছে, উনি দরবারের কথা বলেই যাচ্ছেন ডিজি মহোদয়। এই সময় 1 রাউন্ড ফায়ার হলো করিডোরে, 2 রাউন্ড ফায়ার হয়েছে এবং এই ফায়ারের সাথে সাথে সমস্ত সৈনিকগণ উঠে গেলেন এবং চারিদিকে ভাঙচুর করে, দরজা জানালা সব ভাঙচুর করে, যেদিকে পারছে দৌড়। তা আমরা ওই যে পদদলিত হয়ে
আমরা বেরিয়ে পড়ছি আর আপনি যেহেতু একেবারে এক্সিটের কাছাকাছি ছিলাম, আপনি টের পেয়ে চলে আমি আসছেন। উঠতেছি, উঠে দাঁড়ায় আবার পড়ে যাই এরকম। তো ওখানে যে আমি পড়েই গিয়েছি একদম, তারপরে? আমার উপর দিয়ে লোকজন চলে গেছে। তারপর আমি পাশে দাঁড়ালাম, পরে দেখলাম যে দরবার হলের চারিদিকে আপনার টোটাল আমি এই পাশে আমি 8 জন দেখেছি, ওই পাশে আরো 2-3 জন থাকতে পারে। এরা বুলেট আপনার লোড করতেছে আর উপরের দিকে ফায়ার করতেছে। আচ্ছা, ওরা সবার হাতে ফাঁকা আমি fire? রাইফেল নিয়ে উপরের দিকে ফায়ার করতে জাস্ট এই লোড করে ফায়ার করতেছে, এরকম করতেছে আর কি। তো আমি সাথে সাথে আমি ডিজিএফআই কে ফোন দিলাম, মেজর আসাদের সাথে আমার প্রথম কথা হয়। এরপরে আমার আগের সিও ছিলেন কর্নেল মহসিন স্যার, দেন আমার সেক্টর কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদ স্যার, ওনাদের সাথে আমি কথা বলতেছিলাম। তারপর আর্মি হেডকোয়ার্টার আমি এমআই ডাইরেক্টরেটের কথা বলেছি। তো ডিজিএফআই থেকে বললো যে দে নো ইট, এবং তারা অলরেডি প্ল্যান করতেছেন, এবং জেনারেল মইনু অলসো হি নোজ ইট। আপনি ওখানে বসেই ফোন দিলেন? আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি। আচ্ছা, বলে দরবার হলের পাশে দাঁড়ায় তখন এইরকম যে হবে এটা তো চিন্তাই আসে নাই। আমি টেনশন, কি হলো, একটা এরকম ঘটনা ঘটলো। আপনি বেঁচে গেলেন কিভাবে সেটা একটু জানতে চাই। আচ্ছা, তারপরে আমাকে একজন আমারই সুবেদার, সে 2-3 দিন আগে আমি তাকে পাঠিয়েছিলাম র্যাঙ্ক পড়ার জন্য, উনি আমাকে বললো স্যার আপনি চলে যান। আমি বললাম কেন চলে যাব, কি হতে পারে? বলে স্যার আমি বললাম। তো আমি আবার ওখানে দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন জায়গায় কথা বলতেছি। তারপর আবার উনি আধা ঘন্টা পরে এসে, আধা ঘন্টা বা 15-20 মিনিট পর আমাকে জোর করে ধাক্কা দিয়ে বলে যে আপনি চলে যান। তা আমি ফোনে কথা বলতে বলতে ওইরকম আবার ওই কেয়ারফুলি কেয়ারলেস যে। এরপরে দেখলাম একটা জিনিস, যে কেউ আমাকে কোনো সেলুট টিলুট করতেছে না এবং কোনো সম্বোধনও করতেছে না। আমি যাই একটা অফিসে বসতাম, ওইখানে ঢাকা সেক্টরের অফিস ছিল, বাট আমি দেখলাম যে কেউ আমাকে ওইরকম কোনো রেসপন্স করতেছে না। তো এই জন্য আমি সরাসরি আবার বাসায় চলে গেলাম। পাশেই টেনিস গ্রাউন্ডের পাশে একটা বিল্ডিংয়ে আমরা থাকতাম, যারা প্রত্যন্ত অঞ্চলে ছিল 6টা ফ্যামিলি আমরা ওখানে ছিলাম। আমি ওখানে চলে যাই। তো এর মধ্যে আমাকে একজন পুলিশের, আমার একটা বন্ধু আছে, ওনার নাম, উনি এডিশনাল এসপি আনিস, সে আমাকে ফোন করে বললো যে দোস্ত তুমি কোথায় আছো, তুমি সরে যাও, এটা কিন্তু একটা অফিসারদের বিরুদ্ধে সৈনিকদের একটা বিদ্রোহ। তো এই ফার্স্ট আমার একটু ইয়া হলো যে, এরপর আমি বাসায় চলে গেলাম। তো বাসায় চলে যাওয়ার পরে চারিদিকে এখন সবার হাতে অস্ত্র, আমি কাউকে অস্ত্র ছাড়া কাউকে দেখি নাই। বিডিআর সদস্য সবাই অস্ত্র দৌড়ে অস্ত্র নিয়ে আসতেছে প্রত্যেকে, এবং একটা পিকআপে করে অ্যামুনিশন দিয়ে যাচ্ছে। তো আমাদের বাসার সামনেই আমাদের টিন শেড বাসা ছিল, বাসার সামনে একটা গাড়িতে আগুন লাগছে। আমি এটা নিভানোর জন্য বাইরে আসলাম, 2 জন লোক এসে, এইটা কিন্তু তখন 11টার মতো বাজে, 11:15 বা 11টা, 2 জন লোক আমাকে এম করে ফায়ার করলো। আচ্ছা, তো আমি আবার তাড়াতাড়ি ভিতরে ঢুকলাম। আমার বড় বোন ছিল, বলে তুই ইউনিফর্ম পরে বাইরে যাইস না, তোকে চিনে ফেলবে। তখন আমি আবার লুঙ্গি আর হাফ শার্ট পরি। আচ্ছা, ওইটার আগুনটা আমরা কন্ট্রোল করি, আর ওরা আবার এসে আমাদেরকে ফায়ার করছিল, বাট আমার এরকম চুলের উপর দিয়ে ফায়ার গিয়ে আপনার ওয়ালে লাগছে। তখন আমরা দরজা টরজা বন্ধ করে ভিতরে ছিলাম। ইতিমধ্যে 11টার মতো বেজে গেছে। তখন আমাদের রুমে 3 জন সৈনিক দরজা ভেঙে ঢুকলো, ঢুকে বললো, আর ইতিমধ্যে কারেন্ট কিছু নাই, ঢুকে তারা বললো যে এখানে অফিসারের ড্রেস দেখা যায়, অফিসার কই? তখন আমি একটা টেবিলের নিচে পালাই। তো এর মধ্যে সবার মোবাইল নিয়ে যায় এবং কাউকে মারধর করে, কাউকে ধমকি করতেছিল। সব ভাবিরা আমাদের রুমে আসছিল, আমরা প্রায় ওখানে 18 জন ছিল। যে আপনার ঘরের ভিতরে ঢুকলো, তারপরে আপনি ওরা সব ভাঙচুর করলো, সবার কাছ থেকে মোবাইলগুলি নিয়ে গেল, এবং খুব তারা একটা ত্রাস সৃষ্টি করলো। এবং আমার ওয়াইফ ওই ভাঙচুরে একটু বাধা দিয়েছিলেন, বাট তাকে ওই সময় তাকে একটা রাইফেল দিয়ে আঘাত করা হয়। তার বাসায় কে কে ছিল আপনার? আমার বাসায় আমার ওয়াইফ ছিল, আমার মেয়ে ছিল, আর অন্যান্য ভাবিরা সবাই আসছেন। আমার বড় বোন আসছিল, তার বৌমা আসছিল, এরা বেড়াতে আসছিল। আচ্ছা, ওর ছোট বাচ্চা ছিল 6 মাস। তারপর তো এরপরে আমি টেবিলের নিচে পালিয়েছিলাম। তো আমার মোবাইলটা বেজে ওঠে, তো ওরা বললো মামা কোথায়, ফোন বাজতেছে, মামা তো ওইখানে। তো ডাইকা আইনে আমাকে আমার দিকে অস্ত্র ধরলো। তখন আমি কিন্তু ওই যে লুঙ্গি আর হাফ শার্ট পরা ছিলাম। তো আমি বললাম ভাই আমি এখানে বেড়াতে আসছি, আমি এখানকার কেউ নাই। তো এমনিও অন্ধকার ছিল, ওরা আর আমাকে মারলো না, নিয়ে আসলো নিচে সবাইকে নিয়ে আসলো। এখন আমাদেরকে কোয়ার্টার গার্ডের দিকে নিয়ে যাচ্ছে। তখন 2 জন সৈনিক আমাকে ধরছে, বলছে আপনি মেজর আলমগীর, আপনি নীল ডুমুরের সিও, কালকে তো চিংড়ি মাছ পাঠিয়েছিলেন। তো আমার সব কিছুই বললো।
এখন আমি ভাবলাম যে ইতিমধ্যে আমি শুনতেছি কানাকানি যে দরবার হলে সব মেরে ফেলছে এইসব কথাবার্তা ওরা বলা বলি করতেছিল। তো তখন আমাকে নিয়ে যাচ্ছে, তা আমি ভাবলাম যে আমাকে মেরে ফেলবে। তো আমার আব্বা বলতো যে যখন বিপদে পড়ো তুমি সূরা ইয়াসিন পড়ো। তো আমি সূরা ইয়াসিন পড়তে পড়তে একটা লম্বা সৈনিক আমার হাত ওদের মাস্ক পরা ছিল, আমার হাতটা শক্ত করে ধরে একটু দূরে নিয়ে যাচ্ছিল, আর দুইজন ডাকতেছিল এদিকে নিয়ে আয়। তা আমি ভাবতেছি যে নাও দে উইল কিল মি, বাট আমি মিথ্যা বলবো না। তো আমাকে যা বলছে আমি পরিচয় দিয়েছি, হ্যাঁ আমি সেনাবাহিনী, আমি মেজর আলমগীর, আমি ঠিক আছে এগুলো সব কিছু। তখন এরা ওই সৈনিক দুইটা আবার দেখলাম একজন নাই, একজন কোথায় চলে গেছে, সে আমাকে নিয়ে কোটাঘাটির দিকে হাঁটা শুরু করলো। এখন হাতের বাঁধনটাও একটু হালকা। তো নিয়ে যে আমি বললাম আমাকে কি সেভ করা যাবে, বলে আমাকে তো মেরে ফেলবে এরা, আমি আপনার কি করব। তখন একবার এদিকে যে একবার তারপর বললো আপনি কোয়াটাঘাটের ভিতরে এই রুমে যে পিছনে বসে থাকেন। ওখানে আরো অনেকে ছিল, ওখানে প্রায় 100-র মতো এই বাচ্চা, মহিলা, এবং আমি দেখলাম আমার যাদের গুলি করবে না, আর একটা অফিসারও ছিল পিছনে লুকানো, আরেকজন অফিসারকে খুব মারধর করছে, রক্তাক্ত সারা শরীর। ভাবি তার পাশে, ও আসছিল অ্যাকচুয়ালি সে মিশনে ছিল, সে আসছিল ছুটিতে, ওকে ঘর থেকে ধরে নিয়ে আসছে এবং চরম মারধর করেছে এবং তার রক্তগুলি মুছতেছে ভাবি। আর ও ওখানে দাঁড়ায় আমাকে বললো যে তুমি থাকো। আমি আমার ওয়াইফের ওড়নাটা পরে মহিলা সেজে তার পিছনে বসে থাকলাম। আচ্ছা, ইতিমধ্যে আমি দেখতেছি যে একজন হাবিলদার ওখান থেকে বলতেছে এখানে যা অফিসার আছে সব বের করে মেরে ফেলো। ওই আমাকেও তাই নির্দেশ দেওয়ার জন্য ওরা নিয়ে যাচ্ছিল মারতে, অ্যাকচুয়ালি কেন যেন পরে আবার নাই। তো আরেকজন হাবিলদার দেখলাম যে সে সিগারেট খাচ্ছে, বলতেছে দরবার হল ক্লিয়ার, তোমরা যেখানে যা অফিসার আছে সব নিয়ে মেরে ফেলো। আবার সে ইউনিটে ফোন করেও বলতেছে। আচ্ছা, এইভাবে এরপরে ওরা আসছে, আমি পিছনে বসেছিলাম, ওইখানে আমরা প্রায় একটা ছোট্ট রুম। কতক্ষণ ছিলেন এবং কিভাবে বের হলেন? এটা আমরা তো সারা রাত ছিলাম ওখানে, সকাল থেকে 25 তারিখ সারা রাত ছিলেন, সকাল থেকে সারা রাত ছিলাম। ওরা ওই সময় আইসা বিভিন্ন কথাবার্তা বলতেছিল এগেইনস্ট দ্য ডিজি অ্যান্ড ম্যাডাম। খাওয়া দাওয়া দিচ্ছিল না, কোনো খাওয়া। আচ্ছা, রাত 12টার সময় আইসা একজন বলতেছিল যে এখানে মেজর আলমগীর আছে কিনা। তখন আমার ওয়াইফ আমাকে একটু খোঁচা দিল, আমি বললাম তুমি যাও। তো গেল, হ্যাঁ আমি তার ওয়াইফ। কেন? বলেছে না আমি কনফার্ম করার জন্য আসছি যে উনি বেঁচে আছেন কিনা। আচ্ছা, উনি আপনাকে হয়তো পছন্দই করে, হয়তো বা ওইরকম, বা ওই সময় হয়তো তার হাত ছিল না মারার পিছনে। তো বললো যে আপনাদের কিছু লাগবে? আমি বললাম সব তো না খাওয়া সকাল থেকে, কিছু খাবার দাও। ওরা তখন বিস্কিট এবং পানি দিয়ে গেছে। পরেই বের হলেন পরদিন? আচ্ছা, পরের দিন সকালে সব অফিসারদেরকে যে একজন গাছের উপরে ছিল, একজন সৈনিকদের কোয়ার্টারে ছিল, একজন লোকায় ছিল, বিভিন্ন আইনা আমরা প্রায় 16 জন অফিসার, এবং সবাই মোটামুটি সবাই খুবই আঘাতপ্রাপ্ত, ইনজুর্ড। কারো দাঁত ভেঙে গেছে, কারো এই ইয়েটা ভাঙা, কারো রক্তাক্ত, কারো হাত ভাঙছে, এরকম অবস্থা আর কি। তো পরের দিন, আচ্ছা রাত্রেও কিন্তু 2টার দিকে ওই যে সাহারা ম্যাডাম গিয়েছিলেন। তো তখন আমরা আমাদের সব দরজা টরজা, আমরা যে ভিতরে অফিসাররা আসি এটা উনি দেখেন নাই, কেউ দেখে নাই। যাই হোক, আপনারা পরের দিন পর্যন্ত অস্ত্র কিছু জমা হলো মনে হইলো, আবার তালি দিল, উনি বক্তৃতা দিল ইত্যাদি, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। আচ্ছা, পরের দিন সব অফিসারদেরকে একত্রে করে, এর ভিতরে এই যে সরকারের প্রতিনিধিরা গেল, তাদের সঙ্গে এগুলো কি টের পাচ্ছিলেন? আমরা আমাদের দরজা আটকিয়েছিল, বাট আমরা টের পেয়েছি যে আসছে, যে কথা বলছেন উনি। টেলিভিশন কিছু ছিল না ওইখান থেকে, আপনারা শুনে শুনে যতটুকু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আমরা আরো কিছু প্রশ্ন আমার কাছে আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আবার আপনার কাছে আসবো। আমরা অনেক দুঃখিত যে আপনাদের কাছেও একটু যেতে চাই। আমিনুল ইসলাম, আপনার কাছে একটু ছোট ছোট করে বেশ কিছু বিষয় একটু পুঞ্জীবিত করার কাজ করছিলেন, এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ অনেক নেতাদের সঙ্গে তারা বৈঠক করেছেন, এমনকি দরবারের দ্বিতীয় দিন সম্ভবত, যেটি প্রথম দিন প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করেছে, পরদিনও তার যাওয়ার কথা ছিল, অথবা স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস তিনিও হয়তো সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু কেউ সেখানে যায়নি এবং তারা আগে বৈঠক করেছে। তো এইরকম আগে থেকেই যে একটা জনমত তৈরি করার জন্য বিডিআররা ভেতরে ভেতরে করছিল, সেটি আপনারা জানতে পারতেন কিনা বা ধারণা করেছিলেন কিনা, কিংবা গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা? এখানে অবশ্যই গোয়েন্দার ব্যর্থতা ছিল আমি মনে করি। আর লিফলেটের ব্যাপারটা আমিও শুনেছি, এবং আমার পরে শুনেছেন নাকি ওই সময় শুনেছেন? না, ওই দিন রাত্রেও বলতেছিল এরকম, আমার ওয়াইফ বলতেছিল যে কি লিফলেট নাকি করছে, তুমি দেখছো কিনা। আমি অ্যাকচুয়ালি ওই সময় অনেকদিন পরে ছুটি আসছি, এরকম টাইপের আর কি, যে এই সুযোগে আমি বিভিন্ন জায়গায় দেখা করতে, আমি ভিতরে ছিলাম না খুব একটা।
বাট এই দরবারে প্রাইম মিনিস্টার আসার কথা ছিল এটা আমি জানি না। আচ্ছা, প্রথম এর আগের দিন উনি আগের দিন তো উনি থাকবেনই। এই দরবারটায় মনে হয় ওনার আসার কথা ছিল। এমপিরা থাকেন এই সমস্ত? না, দাওয়াত ছিল। আচ্ছা, এমপিরাও থাকার কথা না। আচ্ছা, আমাদের তো এটা এর আগে তো আমরা প্র্যাকটিস করেছি। আচ্ছা। আর জি, হ্যাঁ, লিফলেটের ব্যাপারগুলি আমি যতটুকু জানছি ওই সময় জেনেছি, পরেও জেনেছি যে এটা ডিজি মহোদয় অবগত তেমন একটা পাত্তা দেন নাই। উনি এরকম ধরনের আসলে এটা হবে চিন্তা করা যায় না, ধারণার বাইরে ছিল আপনাদের। আমি তো দরবার হলে থেকেও ওইখানে আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তখনও তো চিন্তা করতে পারি নাই যে আমার সৈনিক আমার বুকে গুলি করবে। আচ্ছা, মানে ব্যাপারটা এই কারণে বললাম, এইটা তো এই ইন্টেলেকচুয়াল হন আপনাদের, মানে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থায়ও যারা কাজ করে তারাও বেশ চৌকস হয়, তো সেগুলো ওইখানকার আমি মনে করি যে মিডিয়ার থেকে জানা যায়নি এই ক্ষোভগুলো বা এরকম অবস্থা। আমি যখন প্রথমেই ডিজিএফআই এর সাথে কথা বললাম, এরা তো আগে কিছুই জানে না, এবং ওই সময় আমার কাছ থেকে শুনে ফার্স্টেই বললো যে হ্যাঁ আমরা খবর পাচ্ছি এবং এটা আর্মি হেডকোয়ার্টার একটা প্ল্যান করতেছে, আর্মি উইল মুভ। আচ্ছা, আমি একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে এই ঘটনার বর্ণনা শোনার ক্ষেত্রে এটি আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে সেখানে যখন সকালবেলা একেবারে যখন এই মানে বিডিআর জওয়ানেরা যখন একেবারে অস্ত্র হাতে তুলে নেয়, মানে নৃশংসভাবে হত্যা করে, নারকীয় তাণ্ডব চালায়, এবং পরবর্তীতে আমরা দেখি যে চারপাশে প্রায় আর্মির গাড়িগুলো চলে আসে, ট্যাঙ্কও চলে আসে, কিন্তু যদিও ঢুকতে দেওয়া কিংবা সেটার উপর আক্রমণ চালানো সেই বিষয়গুলো চায়নি। অনেকগুলো কারণও আছে, কারণ হচ্ছে ভেতরে অনেকে জিম্মি ছিল, তাদেরকে জীবিত উদ্ধার করার চিন্তাও ছিল, অনেক বাস্তবতাও ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা প্রক্রিয়া, সাধারণ ক্ষমা ঘোষণা করা, প্রধানমন্ত্রী কার্যালয়ে তারা গেলেন, দফায় দফায় মিটিং হলো, কিন্তু সবথেকে বেশি সেনা অফিসারকে কখন মেরে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে আপনার কাছে? এটা আমার মনে হচ্ছে এটা 11টা প্লাস বা মাইনাস, সকাল 11টার দিকেই বেশি করছে। কিন্তু আমরা ধরেন প্রথম দিনে যখন এবার বিচ্ছিন্নভাবে দিনে কিছু আরো 2-1 অফিসারকে এখানে সেখানে মেরেছে। আমরা প্রথম দিন সকালবেলা যখন এই ঘটনা শুনে মানুষের ভেতরেও একটা জিনিস মনে হচ্ছিল যে তারা হয়তো কোনো বঞ্চিত, সে কারণে হয়তো তারা কোনো দাবি করছে বা এরকম একটা ব্যাপার। কিন্তু পরদিন যখন ম্যানহোল থেকে একের পর এক লাশ আসে, তখন গোটা জাতি মানে সংক্ষুব্ধ, শুধু বলবো না যে একটা কলঙ্কিত অধ্যায় ছিল এটি। তো আমার একটু আপনার কাছে এক্ষেত্রে একটা জিনিস একটু জানতে চাই যে আপনাদের যারা এই ভুক্তভোগী কিংবা যারা শহীদ পরিবারের সদস্যরা, তাদের 7 দফা দাবি আমরা দেখেছি, তার ভিতরে একটি উল্লেখযোগ্য বা 15 বছর ধরে একটি শহীদ সেনা দিবসের দাবি করে আসছিলেন। তো অবশেষে সেটি আপনার সহকর্মীরা যারা শহীদ হয়েছে ওই দিন, তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির জন্য এবছর থেকেই শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত আসলে ওই ঘটনার সাথে আপনারা যারা সম্পৃক্ত বা যারা সেনা অফিসার যারা মারা গেছেন তাদেরকে তো আমরা ফিরে পাবো না, বাট এটি তাদের কষ্ট লাঘবের জায়গা থেকে বা তাদের স্বীকৃতির জায়গা থেকে কিভাবে দেখছেন? এটা আমাদের যারা ভিকটিম, যাদের বাবা, যাদের স্বামী মারা গিয়েছে, তাদের জন্য একটা সামান্য সান্ত্বনা আমি বলতে পারি, যে একটা স্বীকৃতি দেওয়া এটা। আর তাদের যে এখন মেইন দাবিটা, আমরা রাওয়াতে এই ব্যাপারে মিটিং করি, আমাদের একটা গ্রুপ আছে, ভিকটিম একটা গ্রুপ আছে আমাদের, তো সেখানে দাবিটা হচ্ছে যে একটা সত্যটা বের হয়ে আসুক, জি, এটা তারা, এবং একটা ন্যায্য বিচার হোক। আজকেও বলেছে এবং এবারে একটু জোরে বলেছে, এইটাই এখন চাওয়া, আর কিছু চাওয়া না। ওকে, আমি একটু আমিনুল ভাই আপনার কাছে 14 থেকে আমি পাস আউট হয়েছি, তো নিশ্চয়ই তাকে দীর্ঘদিন ধরেও ওনাকে চেনেন। তারই যে আজকে বক্তব্য, বিশেষ করে পিলখানা ট্র্যাজেডি নিয়েও তিনি বক্তব্য দিয়েছেন, তার বিচার প্রক্রিয়া নিয়েও তিনি কথা বলেছেন, তার বক্তব্যকে সামগ্রিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? 1 মিনিট। আমি মনে করি যে উনি খুব সঠিক কথা বলেছেন। উনি যেটা উনি জানেন সেটাই তো উনি বলবেন। এখন কমিটি গঠন করা হয়েছে, কমিটি উইল ফাইন্ড আউট দ্য ফ্যাক্ট, এবং উনি যে সতর্কের কথা বলেছেন এটা ঠিক আছে, এটা ইন্টারনাল হতে পারে, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন হতে পারে, তাদের মধ্যে ইন্টারনাল বেশ কিছু হতে পারে। এটা যারা যেখানে আছেন এবং এর সাথে জড়িত তারাই এটা রিয়েলাইজ করবে, বাইরে থেকে কিন্তু অনেকেই এটা ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখবে, তারা রিয়েলাইজ করবেন না। আমি মনে করি যে হিজ স্পিচ ওয়াজ পারফেক্ট,
খুব সুন্দর উনি বলেছেন। ওকে, আমিনুল ভাই আপনার কাছে আইন সংক্রান্তই একটি প্রশ্ন, একেবারে